নমস্কার, দুপুর 2:30 আমি অয়ন চলে এসেছি আবার নিউজ 18 বাংলা। একেবারে 1.5 ঘন্টা আপনাদের সঙ্গে থাকবো, গুরুত্বপূর্ণ সমস্ত কিছু খবর দেখাবো। তবে কাল থেকে যেটা দেখাচ্ছি, জামালউদ্দিন বিরাট বাড়ি, বিরাট প্রাসাদোপম বাড়ি জমি দখল করে সেই জামালউদ্দিন এখন নেই, নিখোঁজ। আর জামালউদ্দিনের কালকে এই 2:30 শুরু করেছিলাম এই বাড়ি দেখিয়ে, কি বিরাট বাড়ি, এবং তাও জমি দখল করে, অন্যের জমি দখল করে। বাড়িতে বাড়ি শুধু নয়, এ তো বিলাসবহুল বাড়ি, তার সঙ্গে সিসি ক্যামেরা, 50টা সিসি ক্যামেরায় মোড়া, 50টা সিসি ক্যামেরায় মোড়া এই বাড়ি। তাই শুধু নয়, আছে শখের ঘোড়া, আছে কচ্ছপ, সুইমিং পুল, তাতে কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে বিলাসবহুল জীবন, মুহুরী থেকে বিচারক হওয়া এই জামালউদ্দিনের। জামালের একেবারে রাজার শখ, রাজার মতো বসবাস করতেন এই জামালউদ্দিন। জামালের বিলাসবহুল জীবন প্রকাশ্যে বিধায়কের কাছে নালিশ জানিয়েছেন অনেকে। এর অত্যাচারের হিস্ট্রি আছে, ইতিহাস আছে, ভবিষ্যৎ বিভিন্ন ঘটনা আছে। তৃণমূল কর্মী বলে পরিচিত এলাকায় সরাসরি চলে যাব প্রতিনিধি অর্পণের কাছে। অর্পণ, এই বাড়ি, এই ঘোড়া, এই কচ্ছপ, এই সুইমিং পুল, এই বিলাসবহুল জীবন পেলেন কোথা থেকে? কবে হয়েছে এই বাড়ি? কবে থেকে এই রাজার মতো তার জীবনযাপন? যেটা স্থানীয় মানুষজন বলছেন যে এই যে জামালের জীবনযাপন প্রথম শুরু হয়েছিল মুহুরীর কাজ দিয়ে। সেই মুহুরী থেকে সরাসরি বিচারকের আসনে সে বসেছেন। প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় যে কোনো রকম দাম্পত্য কলহ থেকে শুরু করে পারিবারিক কোনো অশান্তি, জমি নিয়ে ঝামেলা, যেটাই যখনই হয়েছে তখনই জামাল কিন্তু এই বিচারকের আসনে বসেছেন। এবং সে তো হলো, কিন্তু আমি বিচারকের আসনেটা পরে আসবো, কিন্তু এই সম্পত্তিটা হলো কোথা থেকে? এত টাকা পয়সা, এই রাজার মতো হাল হলো কোথা থেকে? একদমই ওই বিষয়টাই আসছি যে এলাকার প্রথমে মুহুরীর কাজ শুরু করেন এবং তারপরে জমি জমা নিয়ে বিভিন্ন বিচার এবং জমি বিক্রি, মাটি বিক্রি, এই সব অন্যের জমি নিজের হাতে নেওয়া, এছাড়াও মুহুরীর কাজ করতেন বিভিন্ন মামলা ছালটে দেওয়ার নাম করে। বিভিন্ন লোকের কাছ থেকে জমি যেমন হাতিয়ে নিয়ে বিক্রি, মাটি বিক্রি, তার সঙ্গে বেআইনি এই যে জমি এবং মাটির ব্যবসা, সেই ব্যবসা থেকেই ফুলে ফেপে উঠেছে এই জামাল। এই জামালের প্রথম জীবনে মুহুরীর কাজ করলে তুমি জানবে যে পুলিশের সঙ্গে একটা দহরম মহরম থাকে। তার পাশাপাশি রয়েছে বিএলআর-এর সঙ্গে জমির কাগজ যখন লিখে দিচ্ছেন তখন সেই জমির যে লিখে দেওয়ার যে কাজ, সেখান থেকে একটা মোটা টাকা, এবং জমি কেনা বেচার যে দালালির কাজ, সেই দালালির কাজ করতেন। এই দালালির কাজ করতে করতে এক সময় এই প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের মাথা হয়ে ওঠে এই জামাল। জামালের কাছে গেলেই সমস্ত সমস্যার একটা সমাধান হয়ে যায়। মানে পরিষ্কার হলো, জমি ব্যবসা, জমির দখলদারি, তার সঙ্গে বিভিন্ন ভাবে টাকা পয়সা আদায় করা, এইখান থেকেই বিরাট আয়। পুলিশের সঙ্গে ভালো সম্পর্ক, খুব ভালো সম্পর্ক, বিএলআরওর সঙ্গে ভালো সম্পর্ক, তা রাজার মতো হাল করতে সাহায্য করেছে এই জামালকে। জামালের এই যে ঘোড়া দেখাশোনা, 10,000 টাকা পেতেন কর্মী এই ঘোড়া দেখাশোনা করতে। দেখুন তো কি বলছেন উনি। কতদিন ধরে কাজ করছো? 2 মাস। ঘোড়াটা কত টাকায় কিনেছিল? আমি জানি না স্যার, আমার তখন বাগানে কাজ করছিলাম, 5 মাস কাটছিলাম, বেড়া দিচ্ছিলাম। কত টাকা মাইনেতে রেখেছে তোমাকে? আমাদের 10,000 টাকা। 10,000 টাকা মাস মাইনে? কজন কাজ করতে? আমি লোক গুনি না, আমার কাজ আমার যেরকম বলে আমি সেরকম কাজে চলে যাই। আর সব লেবাররা কাজে যায়। হ্যাঁ, আর সব লেবাররা কাজে যায়। কোথায় বাড়ি হতো আমি তো জানি না। তোমরা কজন কাজ করতে ভেতরে? ভিতরে আমি থাকতাম, আমি বাড়ি চলে যেতাম। হ্যাঁ, কালকের একটু 2 মাস মাইনে দিয়েছে। তোমার বাড়ি কোথায়? আমাদের এই তো জল ট্যাঙ্কের ওপারে। জল ট্যাঙ্কের ওখানে? ভেতরে আর কি কি আছে? আমি অত করে তো দেখি না স্যার, আমি কাজ করি, পয়সা নিয়ে চলে যাই। বিরাট ব্যাপার এই জামালউদ্দিনের। জামালউদ্দিন নেই, ধরা পড়েছে অরবিন্দ এবং দুজন, অরবিন্দ এবং আরো একজন অরবিন্দ এবং মজিদ এবং অরবিন্দ ধরা পড়েছে। এই মজিদ এবং অরবিন্দ তারা কি করত? আর এই যে মুহুরী থেকে বিচারক
বিচারশালা গড়ে তুলেছিল কিভাবে? অর্পণ। একদম, আমরা এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন যে বিচার করতেন সেখান থেকে তার এই প্রতিপত্তি বেড়ে ওঠা, এবং বাড়িতে 7-7টা কাজের লোক ঘোড়া দেখার জন্য, তুমি বললে শাহজাহানের বক্তব্য আমরা শোনালাম, এই শাহজাহান সহ আরো 6 জন তারা কাজ করতেন। মাসিক বেতন 10,000 টাকা থেকে শুরু করে 15 থেকে 20,000 টাকা পর্যন্ত বেতন রয়েছে। এবং এই পুরো বিষয়ে এই যে বিপুল টাকা যে মাসে খরচা, সেই খরচা কোথা থেকে আসতো তার কোনো কিন্তু নির্দিষ্ট কোন রকম কারোর কাছে কোনো তথ্য নেই। এবং এই যে বাড়ি তৈরি হয়েছে, তুমি যে প্রাসাদ সমান বাড়ি দেখালে, এই বাড়িও কিন্তু কোন রকম নিয়ম না মেনেই, কোন রকম অনুমতি না নিয়েই এই গ্রাম পঞ্চায়েতে গড়ে উঠেছে। প্রধানের সঙ্গে কথা হয়েছে, পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন এখনো পর্যন্ত সে বাড়ির কোনো অনুমতি নেয়নি এবং এই গ্রামে এত বড় বাড়ি রয়েছেন সেটা তারা জানেনই না। এবং এই মসজিদের কি ভূমিকা ছিল? মসজিদের কি ভূমিকা ছিল? দেখো, এলাকার মানুষজন এই কি ভূমিকা ছিল? মসজিদ যিনি গ্রেপ্তার হয়েছে, একদমই এদের ভূমিকা, এরা বাড়িতে কাজ করতেন এবং যেখানে যারা এই সালিশি সভায় আসতেন না তাদেরকে তুলে আনতেন। আচ্ছা। বা একাধিক ব্যক্তির সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন যে প্রায় 1 থেকে 2টি সালিশি সভা হতো, মাসে গড়ে 60টি সালিশি সভা। এবার দেখা যাক মসজিদের স্ত্রী কি বলছেন, একবার দেখাই অর্পণ। বাড়ি বাড়ি অশান্তি হলে, কিছু হলে এসে গ্রামে একটা দাদা আছে, যে দাদা এরম অশান্তি হচ্ছে, একটু তুমি মীমাংসা করে দাও, ভালো মন্দ মীমাংসা সবার করে দিত, সেই অনুযায়ী তারা মিল করে দিত, চলে যেত। যে চাবুকের বাড়ি মেরেছে হেন তেন সব কিছু নাই, সব মিথ্যা অভিযোগ দিচ্ছে। ও পাড়ার লোকের কিছু কিছু লোকের, বিজেপির লোকেদের কথা শুনে ও সেই নানান কেসে ফাঁসিয়ে দিল জামালদাকে, আর তার সাথে সাথে যারা কাজ করে তাদেরও নাম দিয়ে দিল মিথ্যে করে। আর জামালের গতকাল একটা অত্যাচারের কাহিনী শুনিয়েছিলাম, আরো একটা ভয়াবহ অত্যাচারের কাহিনী। এক মহিলার স্বামীকে উল্টো ঝুলিয়ে ব্যাপক মারধর, এবং মারধর না করার আবেদন করে পায়ে ধরতে গেলে সেই মহিলাকেও মারধর। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, কি হয়েছে? পরপর এবার মুখ খুলছেন। লাভলি মৈত্র তিনি এসেছিলেন এবং সেখানে এক গ্রামের মহিলা তিনি বিধায়কের কাছে জানিয়েছেন যে শুধু পায়ে শিকল বেঁধে মহিলাদেরকে নির্যাতন নয়, তার পাশাপাশি তাদের দাম্পত্য কলহে তাদের পারিবারিক একটা সমস্যা ছিল, সেই সমস্যার জন্য তাকে এই জামালের বাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার স্বামীকে উল্টে বেঁধে রেখে তাকে মারধর করা হয়। তিনি স্বামীকে বাঁচাতে পায়ে পর্যন্ত ধরেছেন, কিন্তু তাও কোনো রেয়াত করা হয়নি, তাকেও মারধর করা হয়েছে। একে একে মহিলারা মুখ খুলছেন, কিন্তু এলাকার যে ত্রাস, যে এলাকার যে আতঙ্কের পরিবেশ, সেটা কিন্তু এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারেননি এলাকার মানুষজন। কারণ এলাকার মানুষজন, তাদের যে বিশ্বাস যে এই জামালের হাত অনেক দূর পর্যন্ত রয়েছেন। থানায় যেখানে কাজ হয় না, বিএলআর গেলে কাজ হয় না, জামালের কাছে গেলে সেই জমি রেজিস্ট্রি হয়ে যায়, বাড়ির সমস্যা মিটে যায়। সেই কারণে এখনো পর্যন্ত প্রশাসনের উপরে বা পঞ্চায়েত স্তরে যারা রয়েছে তাদের উপরে আস্থা অর্জন হয়নি। কারণ এই রকম ভাবে দীর্ঘদিন ধরে অত্যাচার চলছে, পুরুষরা কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না, মহিলারা একে একে মুখ খুলছেন। যেমন লাভলি মৈত্রর কাছে এই মহিলা মুখ খুলেছেন, দেখিয়েছেন, আর কি বলছেন আমাদের সামনে দেখুন। না, কোনো রাজনীতি বিষয় না, এটা আমাদের পারিবারিক ব্যাপারের বিষয়। এটা আমার ছেলের সাথে মানে এর গন্ডগোল হয়েছিল বলে আমরা এই নিয়েই জামালকে বলেছিলাম, জামাল আমাদের অতিরিক্তভাবে মারধর করে, আমরা চাইছি জামাল শাস্তি পাক। আমি ওনাদেরকে জানিয়েছিলাম বলে এসছে। আচ্ছা, আমি ওনাদেরকে এই ব্যাপারে জানিয়েছিলাম যে যাতে আমি যেন কড়াকড়িভাবে ও একটা শাস্তি পায়, সেই হিসেবে আমি ওনাদেরকে জানিয়েছিলাম। ব্যাপার হলো আমাদের বাড়ি ব্যাপারে, আর জামাল অতিরিক্তভাবে আমার মারধর করেছে, থানা প্রশাসন কোনো নিচ্ছিল না বলে আমি সেই কারণে ওখানে জানিয়েছি। আর সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্র তিনি গিয়েছিলেন, তিনি আশ্বাস দিলেন যে গ্রেফতারের ব্যাপারে, জামালের গ্রেফতারের ব্যাপারে, যদিও তৃণমূলের সঙ্গে যোগাযোগের কথা উড়িয়ে দিলেন।
এই ঘটনা যে ঘটিয়েছে তার শাস্তি আমরা সবাই চাই এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে। এটা ওনাদের পারিবারিক একটা সমস্যা এবং সেই পারিবারিক সমস্যার সমাধানের জন্য এই জামাল বলে যে ব্যক্তি আছে, যার বিরুদ্ধে অভিযোগ আছে, তার কাছে উনি গেছিলেন। সেই জায়গায় উনি অভিযোগ করেছেন যে জামাল সর্দার ওনার ওপর অত্যাচার করেছে এবং মূল অভিযুক্ত যিনি আছেন জামাল সর্দার, তাকে যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন তাকেও গ্রেপ্তার করবে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বা রাজনৈতিকভাবে কোনো সম্পর্ক নেই।